সালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ। অ্যাডভান্স অ্যাকাউন্টিং 1 চ্যাপ্টার 7 অ্যাকাউন্টিং রিলেটিং টু ব্যাংক্রাপসি অ্যান্ড লিকুইডেশন এই বিষয়ে আমরা পূর্বে আলোচনা করেছি। আজকের আমরা এই বিষয়ে স্টেটমেন্টস অফ অ্যাফেয়ার্স টা কিভাবে করতে হয় সে বিষয়ে বোঝার চেষ্টা করব। ব্যাংক্রাপসি হলো কোনো ব্যক্তি দায়দানা পরিশোধে অসমর্থ হলে তাকে দেউলিয়া বলা হয়। দেউলিয়া ব্যক্তি নিজেও আদালতের কাছে, কম্পিটেন্ট কোর্টের কাছে আবেদন করে বা আর্জি করে দেউলিয়া জন্য আর্জি করতে পারে, অথবা পাওনাদারগণ যদি 5 লক্ষ টাকার বেশি পাওনা টাকা দেনাদারের কাছে পায় তাহলে তারাও কোর্টে আর্জি করতে পারে। পাওনাদার নিজের যদি 20,000 টাকা বা তদূর্ধ্ব দেনার পরিমাণ থাকে তাহলে সে নিজেও কোর্টের কাছে দেউলিয়ার জন্য আবেদন করতে পারবে। দেউলিয়া আদালত ওই দেনাদারকে বা ব্যক্তিকে বা প্রতিষ্ঠানকে দেউলিয়া ঘোষণা করার পর একজন রিসিভার নিয়োগ করবেন। রিসিভারের দায়িত্ব হলো পাওনাদারদের পাওনা দেনাদারের কাছে, দেনাদারের যে সম্পত্তি আছে স্থাবর অস্থাবর সম্পত্তি সেগুলি বিক্রি করে তার কমিশন, ফিস, অন্যান্য খরচ বাদ দেওয়ার পরে যে টাকা অবশিষ্ট থাকবে সেই টাকা পাওনাদারদের ভিতরে সুষ্ঠুভাবে বন্টন করা। রিসিভার পাওনা টাকা আদায় করতে গিয়ে তার মর্টগেজকৃত সম্পত্তি বা অন্যান্য সম্পত্তি বিক্রি করে প্রথমে যদি 10 লক্ষ টাকার কম হয় 10 লক্ষ টাকায়, অর্থাৎ 10 লক্ষ টাকা পর্যন্ত 10% কমিশন পাবে। 10 লক্ষ 1 টাকা থেকে 2 কোটি টাকা পর্যন্ত সে 5% কমিশন পাবে। 2 কোটি 1 টাকা হতে ঊর্ধ্বে যত টাকা আছে তার উপরে সে 1% কমিশন পাবে। এছাড়া অন্যান্য কোনো যদি মর্টগেজকৃত সম্পত্তি বিক্রি করে কোনো খরচ হয় সেই খরচ রিসিভার ওই সম্পত্তি বিক্রয়লব্ধ অর্থ থেকে নিতে পারবে, এবং অবশিষ্ট যে টাকা থাকবে তার থেকে সে 4% তার ফিস সে নিতে পারবে। অবশিষ্ট টাকা পাওনাদারের ভিতরে বন্টন করবে। এই পাওনাদারের ভিতরে 4টে ক্যাটাগরি আছে। প্রথমত আনসিকিউরড ক্রেডিটর, অর্থাৎ যে সকল ক্রেডিটরসদের বা পাওনাদারকে কোনো জামানত দেওয়া হয়নি বা নিশ্চয়তা দেওয়া হয়নি। এর ভিতরে ব্যাংক আছে এবং অন্যান্য পাওনাদার আছে। ব্যাংক যদি পর্যাপ্ত টাকা থাকে তাহলে 100% তার পাওনা ওখান থেকে নিতে পারবে, যদি অন্যান্য পাওনাদাররা 50% পায়। কিন্তু যদি 50% না পায় অন্যান্য পাওনাদারগণ, তাহলে ব্যাংক 2:1 রেশিওতে তার পাওনা আনসিকিউরড ক্রেডিটর হিসেবে পাবে। এবার ফুলি সিকিউরড ক্রেডিটরস, যে সকল পাওনাদারগণ সম্পত্তি মর্গেজ রেখে দেনাদারকে টাকা বিনিয়োগ করেছিল সেই সম্পত্তি বিক্রি করে তার ফুল টাকা আদায় হবে, এটা হলো ফুলি সিকিউরড ক্রেডিটরস। পার্শিয়ালি সিকিউরড ক্রেডিটরস, অর্থাৎ যে সম্পত্তির আংশিক মর্গেজ দেওয়া থাকে সম্পত্তি, অর্থাৎ সেখান থেকে তার পূর্ণ টাকা আদায় হবে না, যেটুকু আদায় হবে না সেটা আনসিকিউরড ক্রেডিটরে যাবে। আর পার্শিয়াল গেল। এবং প্রিফারেন্সিয়াল ক্রেডিটরস, সরকারের দায়দানা, কর, ট্যাক্স, হোল্ডিং ট্যাক্স, সিটি কর্পোরেশন ট্যাক্স, লাইসেন্স ট্যাক্স, এই সকল দায়দানা থাকলে সেগুলো হলো প্রিফারেন্সিয়াল ক্রেডিটরস। এছাড়াও প্রিফারেন্সিয়াল ক্রেডিটরস ভিতরে যদি ওই কোম্পানি দেউলিয়া ঘোষণার বা দেউলিয়া ঘোষণার জন্য আবেদনের থেকে পূর্ববর্তী 6 মাসের ভিতরে ওই কোম্পানিতে নিয়োজিত ছিল এমন ভূত্য, মজুর বা দিনমজুর এরকম, বা আর্দালি, পিয়ন, যারা নিম্ন শ্রেণীর কর্মচারী, তাদের বকেয়াটা পরিশোধ করতে হবে। এটা হলো প্রিফারেন্সিয়াল ক্রেডিটরস, অর্থাৎ প্রত্যেকে 2,000 টাকা করে পাবে, এর বেশি নয়।
কিন্তু এর যদি বেশি দাবি করে তাহলে ওই সময় 6 মাসের ভিতরে হলে সে বেশি পাবে না, কিন্তু 6 মাসের পূর্ববর্তী আগের সময় যদি হয় তাহলে সেটা আনসিকিউরড ক্রেডিটরস এর ভিতরে যুক্ত হবে এবং আনসিকিউরড ক্রেডিটরস এর যে বিধিমালা আছে, নিয়ম আছে, সেই অনুপাতে তারা সেখান থেকে পাবে। তাহলে এটা হলো মোটামুটি একটা ধারণা, অর্থাৎ স্টেটমেন্ট অফ অ্যাফেয়ার্স সেটা কিভাবে হবে আমরা একটু সেই জিনিসটা দেখব। গ্রোস লায়াবিলিটিস, liabilities as stated and estimated by debtors. Expected to rank. Assets as stated and estimated by debtors. Book value estimated to produce. Unsecured creditors.
fully secured creditors, inner column, ফুলি সিকিউরড ক্রেডিটর্স থেকে ভ্যালু অফ সিকিউরিটিজ বাদ দেওয়ার ফলে যেটা সারপ্লাস থাকবে সেটাকে আমরা ট্রান্সফার টু পার্টলি সিকিউরড ক্রেডিটর্সে ট্রান্সফার করব। এরপরে যদি সারপ্লাস থাকে এটা সারপ্লাস অ্যাজ পার কন্ট্রা। সারপ্লাস অ্যাজ পার কন্ট্রা। তাহলে আনসিকিউরড ক্রেডিটর, ফুলি সিকিউরড ক্রেডিটর, ফুলি সিকিউরড ক্রেডিটরসে সিকিউরিটিজের যে ভ্যালু আছে সার থাকবে সেটা আমরা ট্রান্সফার টু পার্টলি সিকিউরড ক্রেডিটরস। পার্টলি সিকিউরিটিজ যে ক্রেডিটরসের তার দায় দানা পরিশোধ করার পরে যদি সারপ্লাস থাকে তাহলে আমরা সেটা সারপ্লাস ফর অ্যাজ পার কন্ট্রা এটা অ্যাসেট সাইডে যাবে। Partly secured creditors, partly secured creditors less value of securities যেটা থাকবে সেটা আমরা এক্সপেক্টেড টু র্যাঙ্কে যাবে। সর্বশেষে আসি আমরা প্রিফারেন্সিয়াল ক্রেডিটর্স। প্রিফারেন্সিয়াল ক্রেডিটর্স থেকে ডিডাক্ট করব অ্যাজ পার কন্ট্রা, তাহলে আমার নীল হবে। এখন আসি আমার অ্যাসেট সাইডে কি কি প্রপার্টি আছে দেনাদারের। প্রপার্টির ভিতরে প্রথমত ক্যাশ ইন হ্যান্ড, ক্যাশ ইন হ্যান্ড, ক্যাশ অ্যাট ব্যাংক, stock in trade or inventory,
property, cash in hand, cash at bank, stock in trade or inventory, fixture and fittings, furniture, machinery, life policies, jewelry, জুয়েলারি। তারপর যদি তাদের হাতে কোনো শেয়ার থাকে, শেয়ারস, স্থায়ী সম্পত্তি বিল্ডিং থাকলে, বিল্ডিংস, আদার প্রপার্টি, এছাড়াও যদি আরো কোনো সম্পত্তি থাকে আসবে। আদার প্রপার্টিজ। এখন আসি আমরা বুক ডেপস, অর্থাৎ দেনাদার যে সকল পণ্য বিক্রি করার ফলে বিভিন্ন থেকে অ্যাকাউন্টস রিসিভেবল অথবা সান্ডি ডেটর্স যেগুলি আছে সেগুলির ভিতরে যেগুলি পাবে সেই সম্পদ হিসেবে সেগুলি আসবে। বুক ডেপস তিনটা ভাগ আছে, গুড, ডাউটফুল and bad. গুড সরাসরি চলে যাবে, ডাউটফুল যতটুকু বাকি আছে সেটা বাদ দেওয়া যাবে, আর ব্যাড টোটালটাই ব্যাড। বুক ডেপস। বিল অফ এক্সচেঞ্জ। বিল অফ এক্সচেঞ্জ এটা যতটুকু আছে সেটা আসবে। বিলস রিসিভেবল or নোটস রিসিভেবল। বিল রিসিভেবল, নোটস রিসিভেবল আসবে।
এখন এখানে অ্যাড করব যে সারপ্লাস ফ্রম সিকিউরিটিজ, অর্থাৎ ফুলি সিকিউরড ক্রেডিটরসের যে সিকিউরিটি মূল্য ছিল সেখানে যে অতিরিক্ত ফুলি সিকিউরড ক্রেডিটরসের দায় মেটানোর পরে যে টাকাটা থাকবে সেটা সম্পত্তি আসবে। তাহলে অ্যাড সারপ্লাস ফ্রম ফুলি সিকিউরড ক্রেডিটরস। ফুলি সিকিউরড ক্রেডিটরস। এখন এখান থেকে লেস যাবে প্রিফারেন্সিয়াল ক্রেডিটর অ্যাজ পার কোনটা। ফলে আমরা যেই ডিফারেন্সটা পাবো সেটাই হলো আমার ডিফিসিয়েন্সি অ্যাকাউন্ট। ডিফিসিয়েন্সি অ্যাকাউন্ট। তাহলে আমরা পারফর্ম অফ এস্টিমেট অফ অ্যাফেয়ার্সটা আমরা দেখব যে ব্যাংক্রাপসি অ্যান্ড লিকুইডেশনে পারফর্ম অফ এস্টিমেট অফ অ্যাফেয়ার্স, সেখানে আমাদের বাম পাশে থাকবে লায়াবিলিটিস আর ডান পাশে থাকবে আমার অ্যাসেটস। অর্থাৎ আমার কি কি দায় আছে, এই দায় থেকে দায়গুলি কি করব আমরা পরিশোধ করব এই সম্পত্তিগুলি বিক্রি করে। কিন্তু যেহেতু এটা ব্যাংক্রাপসি অ্যাকাউন্ট, অর্থাৎ সম্পত্তির মূল্য দায়ের চেয়ে কম হবে, কারণ তার দায় দানা বেড়ে যাওয়ার কারণে সে দেউলিয়া ঘোষিত হয়েছে। এর ফলে সম্পত্তির মূল্য সবসময় দায়ের থেকে কম হবে এবং সম্পত্তি এবং দায়ের যে ডিফারেন্সটা হবে সেটা হলো আমার ডিফিসিয়েন্সি অ্যাকাউন্ট। অর্থাৎ এই পরিমাণ সম্পদ, অর্থাৎ ওই প্রতিষ্ঠানের সমস্ত সম্পত্তি বিক্রি করেও পাওনাদারকে পরিশোধ করা যাবে না। পরবর্তীতে যখন দেনাদার বা কোম্পানি বা ব্যক্তি যখন সে আবার সলভেন্ট হবে, তখন সে আবার আদালতের মাধ্যমে তার ওই যে পরিমাণ টাকা শর্ট পড়ছে সেটা পাওনাদারকে বুঝিয়ে দিয়ে আদালতের মাধ্যমে ফেরত দিয়ে সে আবার সলভেন্সি হতে পারবে, সলভেন্ট হতে পারবে, আদালত কর্তৃক সলভেন্সি ঘোষণা করবে। তাহলে আমরা এটা একটু ডিটেলস আমরা বোঝার চেষ্টা করব। এস্টিমেট অ্যাফেয়ার্সটা বাম পাশে আমার লায়াবিলিটিস, ডান পাশে অ্যাসেটস। লায়াবিলিটিসটা কিভাবে আসবে? as stated and estimated by debtors, ডেটর্স কর্তৃক এটা ঘোষণা করবে এবং মূল্যায়িত হবে। অ্যাসেটস as stated and estimated by debtors, অ্যাসেটসটাও দেনাদার কর্তৃক মূল্যায়িত হবে এবং ঘোষিত হবে এবং এটা সুপারভাইজ করবে রিসিভার, অর্থাৎ আদালত কর্তৃক নিয়োজিত রিসিভার। এখন লায়াবিলিটিসের ভিতরে কি কি আসবে? আনসিকিউরড ক্রেডিটরস, অর্থাৎ যে দায়ের জন্য ওই ব্যক্তি প্রতিষ্ঠান পাওনাদারকে কোনো জামানত দেয় নাই বা নিশ্চয়তা দেয় নাই, অর্থাৎ এই নিশ্চয়তা না দেওয়ার ফলে এটা আনসিকিউরড ক্রেডিটরস। অর্থাৎ এই যে সমস্ত সম্পত্তি বিক্রি করে প্রথমে ফুলি সিকিউরড ক্রেডিটরসকে তার সমস্ত পাওনা বুঝিয়ে দিবেন, তারপর পার্শিয়াল সিকিউরড ক্রেডিটরস আছে সেখানে দিবে, এরপরে সরকারের বিভিন্ন ট্যাক্স, ভ্যাট, সিটি কর্পোরেশন লাইসেন্স ফিস, ট্রেড লাইসেন্স ফি, এরকম যত ধরনের
সরকারি পাওনা আছে সে পাওনাগুলি দিবে। এরপরে এই প্রিফারেন্সিয়াল ক্রেডিট এই প্রতিষ্ঠানে বা ওই ব্যক্তির প্রতিষ্ঠানে যে সকল ভূত কর্মচারী নিয়োজিত ছিল দেউলিয়া আবেদনের পূর্ববর্তী 6 মাসের মধ্যে তাদের প্রত্যেককে 2000 টাকা করে দিতে হবে। এর চেয়েও যদি তারা বেশি দাবি করে 2000 টাকার চেয়ে বেশি, তাহলে ওই সময়ের ভিতরে হলে তারা আর বেশি পাবে না, 2000 টাকা করেই পাবে। কিন্তু এর পূর্ববর্তী এই 6 মাসের পূর্ববর্তী পিছনের সময়ের যদি হয় তাহলে তারা আনসিকিউরড ক্রেডিটরস এর যে নিয়ম আছে, যেভাবে বন্টনের নিয়ম, সেই বন্টন নিয়ম অনুযায়ী তারা সেটা পাবে। অর্থাৎ সেটা কিভাবে পাবে? আনসিকিউরড ক্রেডিটের ভিতরে বিভিন্ন ধরনের ক্রেডিটরস আছে, যেমন ব্যাংক আছে, আদার্স ক্রেডিটরস আছে। ব্যাংক পাবে সবসময় অন্যান্য ক্রেডিটরস থেকে দ্বিগুণ, অর্থাৎ যদি আদার্স ক্রেডিটরস 100 টাকা পায়, ব্যাংক পাবে 200 টাকা, অর্থাৎ 2:1। এই রেশিওতে তারা বন্টিত হবে। যদি পর্যাপ্ত টাকা থাকে, অর্থাৎ 2:1 এর চেয়ে বেশি, অর্থাৎ ক্রেডিটর যদি 50% পায়, তাহলে ব্যাংকে যদি 100% মানে দেওয়া যায়, তাহলে ব্যাংককে ফুল ব্যাংকের দায়টা পরিশোধ করতে হবে। অর্থাৎ 100% ব্যাংকের দায় পরিশোধ করার পরে যদি ক্রেডিটর 50% দেয় তাহলে সমস্যা নেই, অর্থাৎ 2:1 রেশিও তখন কার্যকরী না। যদি ক্রেডিটরসরা আদার্স ক্রেডিটরসরা ব্যাংকের চেয়ে 2:1 এর চেয়ে কম পায়, তাহলে 2:1 রেশিওতে ওই টাকাটা বন্টিত হবে আনসিকিউরড ক্রেডিটরসের ভিতরে। এই হলো আমার ফুলি সিকিউরড ক্রেডিটরস, অর্থাৎ এখানে পুরাটা জামানত রেখেই সে দায় মানে টাকা ধার করেছিল দেনাদার, ফলে তার সিকিউরিটিজ বা তার যে মর্গেজকৃত সম্পত্তি বিক্রি করলে ফুল টাকাটা আদায় হবে। অতিরিক্ত টাকাটা চলে যাবে এই যে প্রিফারেন্সিয়াল ক্রেডিটরস তাদের দেনা পরিশোধ করার জন্য। আর এখানে আছে পার্টলি সিকিউরড ক্রেডিটরস, এদের যে দায়টা সেখানে যে পরিমাণ সম্পদ বন্ধক রাখছে ওটা বিক্রি করলে পুরোটা তার দায় পরিশোধিত হবে না, অর্থাৎ যতটুকু তার পার্সিয়াল সেটা পূরণ হবে, বাকিটা এই পার্সিয়াল সিকিউরড ক্রেডিটের দায়টা এই আনসিকিউরড ক্রেডিটের ভিতরে যাবে, যোগ হবে। অর্থাৎ সেখানে যে ওই 2:1 রেশিও বা ব্যাংকের সাথে বা অন্যান্য ক্রেডিটরসের যে রেশিও অনুপাতে বন্টিত হবে সেই অনুপাতে হবে। প্রিফারেন্সিয়াল ক্রেডিটরস আমরা বলেছি যে এটা সরকারের প্রাপ্য বা পাওনা, এটা কর, ট্যাক্স, ভ্যাট, এক্সাইজ ডিউটি, অন্যান্য ট্রেড লাইসেন্স, সিটি কর্পোরেশনের লাইসেন্স ফিস, মিউনিসিপ্যাল ফিস, এই সকল বিষয়গুলি এখানে এটাকে আগে অগ্রাধিকার ভিত্তিতে দিতে হবে। তাহলে এই টাকাগুলো দিতে হবে কোথা থেকে? ওই ডেটরসের তার সম্পত্তি বিক্রি করা থেকে। সেখানে তার যদি হাতে নগদ টাকা থাকে সেই টাকা থেকে আদায় করা যাবে, যদি তার ব্যাংকে টাকা থাকে তাহলে আসবে, যদি তার কোনো মজুদ পণ্য থাকে, ইনভেন্টরি থাকে, তাহলে ইনভেন্টরি বাজারে বিক্রি করে টাকাটা পাবে। তবে ইনভেন্টরি বিক্রি করতে যেয়ে রিসিভার কি করবে? প্রথমে তার বিক্রি করতে যাওয়া যে সকল আনুষঙ্গিক খরচ হবে সেই আনুষঙ্গিক খরচগুলি সে আগে নিবে, তারপরে তার 4% রিসিভার ফিস নিবে, এরপর বাকি টাকাটা তার সম্পত্তির এই মোট সম্পত্তির অঙ্কে এখানে এসে যোগ হবে। পরবর্তীতে সেই টাকাটা আদার্স যে ক্রেডিটরস আছে তাদের ভিতরে বন্টিত হবে। ফিক্সার অ্যান্ড ফিটিং যদি থাকে সেগুলি বিক্রি করে আনতে পারবে, ফার্নিচার বিক্রি করে আনতে পারবে, মেশিনারি। তবে এখানে একটা কথা আছে, সেটা হলো যে ডেটর যখন দেউলিয়া ঘোষণা হবে, সে যে বাড়িতে থাকবে সেই বাড়িটা যদি শহরে হয় তাহলে 2,500 বর্গফিটের বা তার কম হলে সেটা তার বাসযোগ্য আবাসন হিসেবে ডেটরস বা দেউলিয়া ব্যবহার করতে পারবে। এটা বিক্রি করে পাওনাদারদের টাকা পরিশোধ করা যাবে না। তার ব্যবহার্য সম্পদ মানে আসবাবপত্র, মেশিনারি, যেগুলি দেশে জীবিকা নির্বাহ করবে অর্থাৎ বাইসে থাকবে, এরকম যদি কোনো সম্পদ থাকে সেটা মূল্য যদি 3 লক্ষ টাকার বেশি না হয় তাহলে সে ওটা তার ব্যবহার্য আসবাবপত্র হিসেবে ব্যবহার করতে পারবে। আর যদি বেশি হয় তাহলে বেশি অংশটুকু মোট সম্পত্তির সাথে অ্যাড হয়ে দেনা পরিশোধ করতে ব্যবহৃত হবে। এরপরে ফার্নিচার, মেশিনারি, লাইফ পলিসিস, জুয়েলারি, আমরা বলছিলাম 3 লক্ষ টাকা বা তার অধিক হলে অধিক টাকাটা এখানে আসবে, বা আর কম হলে এটা আসবে না। শেয়ার, বিল্ডিংস, আদার্স প্রপার্টি। এখন আমরা বলছি ডেটরসের, অর্থাৎ যদি কোনো পণ্য বিক্রি করার ফলে অ্যাকাউন্টস রিসিভেবল ক্রেডিট হয়ে থাকে সেখান থেকে যদি যেটা ভালো সেটা সম্পূর্ণটি আসবে,
আর ডাউটফুলের যে অংশটুকু ডাউটফুল সেটুকু বাদ দিয়ে যতটুকু পাওয়া যাবে সেটা আসবে, ব্যাড হলে কোনটাই আসবে না, কারণ ব্যাডটা পাওয়া যাবে না। বিলস এক্সচেঞ্জ, বিল অফ এক্সচেঞ্জ, বিনিময় বিল যদি থাকে সেটা যদি ব্যাংকের কাছে ডিসকাউন্ট করে টাকা নেয়, যদি যে পরিমাণ টাকা ব্যাংক পাবে না যারা ইস্যুয়ার তার থেকে, তাহলে সেই পরিমাণ টাকা এই দেউলিয়া ব্যক্তি দিবে। বিল রিসিভেবল, নোট রিসিভেবল যদি কোনো থাকে তাহলে সেটা আসবে। এর সাথে যে অ্যাড সারপ্লাস ফর্ম, এই যে মর্গেজ দেওয়ার পরে যে অতিরিক্ত টাকাটা থাকবে সেই টাকাটা এখানে আসবে। এরপরে দুটার যে পার্থক্য থাকবে সেটা হলো আমার ডিফিসিয়েন্সি অ্যাকাউন্টস, অর্থাৎ ঘাটতি হিসাব। এই ঘাটতি হিসাবটা এখানে রিসিভার সেটা তৈরি করবে। তাহলে আমরা ব্যাংক্রাপসি অ্যান্ড লিকুইডেশন এই বিষয়টার যে স্টেটমেন্ট অফ অ্যাফেয়ার্স করা হয়েছে, সেই স্টেটমেন্ট অফ অ্যাফেয়ার্সটা আমরা এখান থেকে ভালোভাবে বোঝার চেষ্টা করলাম। আগামী দিনে আমরা যখন অঙ্ক করতে যাব তখন এই বিষয়গুলি আরো ডিটেলস আমরা আলোচনা করব এবং এটা বোঝার চেষ্টা করব। তো শিক্ষার্থীরা, তোমরা নিশ্চয়ই এই বিষয়গুলি বাসায় অনুশীলন করতে হবে। এখানে তোমাদের বইয়ের রেফারেন্স হিসেবে বাংলা ভার্সনের যে কোনো বই তোমরা দেখতে পারো, আর যদি ইংরেজি ভার্সনের কোনো লেখা তোমরা দেখতে চাও তাহলে এই বইগুলি তোমরা আমরা রিকমেন্ডেশন করতেছি, এই বইগুলি তোমরা রিকমেন্ডেশন বই হিসেবে তোমরা দেখতে পারবে। ডোনাল্ড বুক রিকমেন্ডেড, যেখানে আছে ডোনাল্ড ই কাইজু, জেরি জে ওয়েগন্যান্ড অ্যান্ড টেরি ডি ওয়ারফিল্ড, এই বইটা আছে। এইটা বইটার নাম হলো ইন্টারমিডিয়েট অ্যাকাউন্টিং। তারপর আইএএসবি ইন্টারন্যাশনাল ফাইন্যান্সিয়াল রিপোর্টিং স্ট্যান্ডার্ড, IFRS লেটেস্ট এডিশন। আর ICAB, এটা বাংলাদেশের ইনস্টিটিউট অফ চার্টার্ড অ্যাকাউন্টেন্টস অফ বাংলাদেশ ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং স্টাডি ম্যানুয়াল প্রফেশনাল স্টেজ অ্যাপ্লিকেশন লেভেল। তাহলে এই বইগুলো নিয়ে আমরা রেফারেন্স বুক হিসেবে ব্যবহার করতে পারবো। আর আমাদের দেশে অন্যান্য যে সকল বই আছে বাংলা বই, সেখান থেকেও তোমরা এর সুবিধা নিতে পারবে। তাহলে আজকের মতো আমাদের এখানেই সমাপ্তি ঘোষণা করছি। সুস্থ থাকবে, ভালো থাকবে, স্বাস্থ্যবিধি মেনে চলবে, আর মনোযোগ দিয়ে পড়াশোনা করতে হবে। আল্লাহ হাফেজ।